বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। আমি পতাকা উত্তোলন করলাম আমারই বাড়ির ছাদে। আজকে 15ই আগস্ট 2024। এইভাবেই আমাদের এই বাড়ি যতদিন হয়, আমার বাবাকে দেখেছি ঠিক ওইখানটা বাবা পতাকা উত্তোলন করতেন, আর বাবার সঙ্গে আমরা দাঁড়াতাম। সেই অভ্যেস আমাদের মধ্যেও চলে এসেছে এবং আমরাও পতাকা উত্তোলন করি। আর জায়গাটা বদলেছে, তখন এই যাত্রা ছিল না বলে একটু নিচে হতো, কিন্তু আমাদের জাতীয় পতাকা সবার ওপরে থাকবে, এটাই তো নিয়ম। তাই পতাকার স্থান বদল হয়েছে, 3 তলার ছাদে চলে এসেছে। আর বন্ধুরা, আজকে আমি আমার খুব ইচ্ছা করছে পুরনো দিনের একটা ভিডিও, যেটা আমি ভিডিওটা বানাতে বানাতে আমার বেশ কয়েকবার চোখে জল এসে গেছিল, কষ্টে ব্যথায় খুব ভেতর থেকে যেন ভেঙে পড়ছিলাম ভিডিওটা বানাতে গিয়ে। হ্যাঁ বন্ধুরা, এক স্বাধীনতা সংগ্রামী বীর আমাদের ভাই, তিনি হলেন উধম সিং। ওনার পুরো নাম উধম সিং কাম্বোজ। আমরা যখন কাশ্মীর বেড়াতে গেছিলাম, ফেরার সময় আমরা অমৃতসর হয়ে এসেছিলাম, ওখানে জালিয়ানওয়ালাবাগ দেখতে গেছিলাম। সেই জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল, জেনারেল ডায়ার যেভাবে মানুষকে বদ্ধ জায়গায় গুলি করে মেরেছিলেন অনেক মানুষ, তার যে প্রতিশোধ, সেই প্রতিশোধ নিয়েছিলেন আমাদের এক বীর ভাই। তিনি হলেন উধম সিং কাম্বোজ, তার পুরো নাম। আমি আজকে খুব ইচ্ছা হচ্ছে ওই ভিডিওর কিছু অংশ আপনাদের দেখাই। আর আজকের এই স্বাধীনতা দিবসের দিনে এর থেকে আর ভিডিও ভালো কি হতে পারে। আর তার সঙ্গে আমি দেখেছিলাম সেই ওয়াঘা বর্ডার, ভারত পাকিস্তানের বর্ডার। সেই বর্ডারে আমাদের জওয়ান, আমাদের দেশের সৈনিক, দেশের সোলজার, তাদের ভারী বুটের শব্দ, ভারী বুটের পদধ্বনি, সেই জায়গায় যখন উপস্থিত হয়েছিলাম ওয়াঘা বর্ডারে, যখন কুচকাওয়াজ চলছিল বিকেলবেলায়, ওপারে পাকিস্তানি সৈনিক তাদের কুচকাওয়াজ করছেন, এপারে আমাদের ভারতীয় সৈনিক আমাদের কুচকাওয়াজ চলছে। সে যেন মনে হচ্ছে একটা যুদ্ধের একটা বাতাবরণ, ভেতরে রক্ত গরম হয়ে উঠছিল। আপনাদের যদি কোনোদিন সম্ভব হয়, ওয়াঘা বর্ডার মিস করবেন না, ওয়াঘা বর্ডারে যাবেনই। তো সেই ভিডিওর ফুটেজ আমি কিছুটা অংশ আজকের দিনে, এই স্বাধীনতা দিবসের দিনে একটু রাখতে ইচ্ছা করছে, আমি সেইটুকু একটু রাখবো। আর আজকে বেশি কথা বলবো না। আজকে বন্ধুরা, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী সেই ভাইয়েরা, সেই যোদ্ধারা, যারা তাদের জীবনের বদলে আমাদের স্বাধীনতা এনে দিয়ে গেছেন, আমরা কি সেই স্বাধীনতা রাখতে পেরেছি? আমরা স্বাধীনতাকে কিভাবে ভোগ করছি? স্বাধীনতাকে আমরা বিনা দ্বিধায় পদদলিত করছি। আমরা কিন্তু স্বাধীন দেশের নাগরিক, একথা আমরা আর বলতে পারি না। সত্যিই বন্ধুরা, আমাদের লজ্জা হওয়া উচিত। আমাদের এখন যেন বিবেক, বোধ, বুদ্ধি সব যেন আমাদের লোপ পেয়ে গেছে। আমার এখন কথা বলারও ঠিক আমি ভাষা খুঁজে পাচ্ছি না, আমার সব কথা এলোমেলো হয়ে যাচ্ছে। তবে বন্ধুরা, আমি যেই ভিডিওটা বানাতে গিয়ে সেই উধম সিং কাম্বোজের সেই যে তার বীরের ভিডিও, সে কীভাবে প্রতিশোধ নিয়েছিলেন, সেই ভিডিও বানাতে গিয়ে সেই গল্প বলতে বলতে আমারও যেন ভিতরটা, আমি যেন সেই সময় চলে গেছি। আমি সত্যিই আমি খুব ব্যথিত হয়ে পড়েছিলাম। বারবার আমি চোখের জল মুছতে ভিডিওটা বানিয়েছিলাম। চলুন আমরা সেই ওয়াঘা বর্ডারের কুচকাওয়াজ আর একটু উধম সিংয়ের সেই ইতিহাসের সেই গল্প আরেকবার না হয় শুনে নিই।
চলুন বন্ধুরা আমি এখন অমৃতসরে ওয়াঘা বর্ডার দেখতে যাচ্ছি। এখন ঘড়িতে সময় বেলা 2:45। এখন একটু দেরি হয়ে গেল, 4টে থেকে সমস্ত আর্মি কুচকাওয়াজ শুরু হয়। আমরা এখন এগিয়ে চলেছি ওয়াঘা বর্ডারের দিকে। এটা হলো আটারি গ্রাম, অমৃতসরের একদম শেষের গ্রাম বলা যায়, আমাদের ইন্ডিয়ার একেবারে শেষের গ্রাম। এরপরেই শুরু হচ্ছে পাকিস্তান ওয়াঘা বর্ডার। এখান থেকে লাহোর মাত্র 23 কিলোমিটার। আমাদের এপারটা আটারি, ওপারটা পাকিস্তানের ওয়াঘা, তাই এটাকে আটারি ওয়াঘা বর্ডারও বলা যেতে পারে। আমরা এখন চলে এসেছি ওয়াঘা বর্ডারে একদম। আমরা সামনেই গাড়ি পার্কিং করব। আমরা এখন লাইনে দাঁড়িয়েছি। ছেলেদের মেয়েদের লাইন আলাদা, সেই জন্য আমার স্ত্রী কন্যারা আগে মেয়েদের লাইনে চলে গেছেন। ওদেরকে আমি এখন আর দেখতে পাচ্ছি না, সম্ভবত একেবারে স্টেডিয়ামের ভেতরেই চলে গেছেন। যাই হোক, আপনারা একটু দেখে নিন। আমি একেবারে এখন আমাদের ইন্ডিয়ার বর্ডারে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন ভারত পাকিস্তানের প্যারেড দেখব। এই দেখুন বন্ধুরা, কত ভিড় হয়ে গেছে। আরও আগে আসলে হয়তো একেবারে নিচের দিকে, সামনের দিকে জায়গা পেতাম। যাই হোক, আমি আমার স্ত্রী কন্যাকে খুঁজে পেয়ে গেছি। बीएसएफ की स्थापना हुई और भारतीय सीमाओं को एक ऐसा प्रहरी प्राप्त हुआ जिसकी सदैव चौकन्ना निगाहों में भारतीय सीमाओं के कभी भी पस्त नहीं हुई। आज विश्व की सबसे बड़ी बॉर्डर गार्डिंग फोर्स बीएसएफ पाकिस्तान एवं बांग्लादेश के साथ पड़ने वाली लगभग 7,000 किलोमीटर से भी ज्यादा लंबी भारतीय सरहदों की सुरक्षा सुनिश्चित करती है। इन सरहदों पर आने वाली हर एक चुनौती का सामना बीएसएफ के जवानों ने अत्यंत वीरतापूर्वक किया है।
বন্ধুরা, আমাদের ওয়াঘা বর্ডারের আর্মি প্যারেড দেখা হয়ে গেল। ভারত পাকিস্তান দু দেশের সৈন্যরাই বুঝিয়ে দিলেন তাদের কারোরই শক্তি কম নয়। এটা এত সুন্দর প্যারেডের মাধ্যমে তারা বোঝালেন, আবার সম্প্রীতিও বজায় রাখলেন। আমাদের বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ। আমি আমার বাড়িরই ছাদে চলে আসলাম আপনাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে। এটা যতদিন না আমার এই ভিডিওটা আমি বানাতে পারছি, আমার খুব খারাপ লাগছে। যাই হোক, আমি আজকে ভাবলাম এই ভিডিওটা আজকেই আমি বানিয়ে আপনাদের দেখিয়ে দিই। এটা মানে আমরা তো কাশ্মীর বেড়াতে গেছিলাম অক্টোবরে। তো কাশ্মীর থেকে ফেরার পথে আমরা অমৃতসর হয়ে ফিরলাম। সেখানে আমরা স্বর্ণ মন্দির, জালিয়ানওয়ালাবাগ এসব তো দেখলাম, ওয়াঘা বর্ডার। তো এগুলো দেখার মধ্যেই জালিয়ানওয়ালাবাগে গিয়ে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। যদিও জালিয়ানওয়ালাবাগের সামনের চত্বরটা খুবই সুন্দর, সন্ধেবেলায় একদম ওখানে ওই যে রাস্তাটা দুদিকে পুরো মার্কেটগুলোকে ঢেকে দেওয়া হয়েছে, একদম সুন্দর উঁচু দেয়াল তুলে দুর্গের মতো, আর স্ট্যাচুগুলো বসানো রয়েছে। অসাধারণ সুন্দর লাগে। দিনের বেলাও ভালো লাগে, আর সন্ধ্যেবেলায় যখন লাইটগুলো জ্বলে তখন তো খুবই ভালো লাগে। সেইখানে আমরা সকালের দিকেই গেছিলাম জালিয়ানওয়ালাবাগ দেখবো বলে। জালিয়ানওয়ালাবাগের যে নারকীয় হত্যালীলা ইংরেজরা ঘটিয়েছিল, সেই বিষয়ে আমি আপনার সঙ্গে কথা বলবো। জালিয়ানওয়ালাবাগের ঘটনাটা তো আপনারা সবাই জানেন। 13ই এপ্রিল 1919 সাল। তো আমরা গত বছর গেছিলাম, মানে 2019-এ। 100 বছর ওই বছরই পার হলো। যাই হোক, আমি যখন জালিয়ানওয়ালাবাগের ভেতরে ঢুকছিলাম, তখন ঢুকতে গিয়ে ভেতরে ঢুকতেই বাঁ হাতে একটা কালো মূর্তি ছিল, একদম একটা মানুষের। তো আমি ঢোকার সময় ভাবলাম বিশেষ কেউ একজন হবে। আর যেহেতু আমি ইতিহাস ক্লাস 9-10 পর্যন্তই পড়েছি, যারা আমরা ইতিহাস নেই না তারা তো ওই 9-10-এর পরেই তো শেষই হয়ে যায়। তখন ভেতরে ঢুকে ওই মূর্তি দেখে ওই ভদ্রলোককে আমি চিনতে পারলাম না। পাঞ্জাবি একজন। এই জালিয়ানওয়ালাবাগ যখন হত্যাকাণ্ড ঘটেছিল সেই সময়কার কোনো স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী হবেন। আমি ভেতরে ঢুকে সমস্ত কিছু দেখলাম, আর ওই নারকীয় হত্যালীলার কথা তখন আমার মনে পড়ছিল। সেই সময় আমি যখন বেরিয়ে আসছি তখন আবার ওই স্ট্যাচু দেখলাম, ওই কালো রঙের স্ট্যাচু, একদম পুরো লম্বা, গেটের কাছেই। তো স্ট্যাচু দেখে আমার মনে হয়েছিল যে এই ভদ্রলোক বিশেষ কেউ নিশ্চয়ই হবেন, যে এই জালিয়ানওয়ালাবাগ কাণ্ডের সঙ্গে উনি ওতপ্রোতভাবে জড়িত, মানে উনি নিশ্চয়ই কোনো বিপ্লবী হবেন। তো আমি বাড়িতে এসে যখন জালিয়ানওয়ালাবাগের ভিডিওটা বানাতে গিয়েও যখন আবার ওই ফুটেজগুলো দেখতে দেখতে আবার যখন দেখলাম ওই ভদ্রলোকের মূর্তিটি, দেখার পরে আবার আমার মনে হলো যে এনার সম্বন্ধে একটু জানা দরকার। আর ওখানে স্ট্যাচুর নিচে যে লেখাটা ছিল, সেই লেখাটাও আমি পড়তে পারিনি। ওখানে কোনো ইংলিশে লেখা ছিল না। আমার মনে হয় খুব সম্ভবত পাঞ্জাবি ভাষাতেই লেখাটা ছিল নিচের। সেই জন্য আমি পড়তেও পারিনি, চেষ্টা করেছিলাম পড়বার। তারপরে জালিয়ানওয়ালাবাগের ভিডিওটা তো আপলোড করে দিয়েছি, আর সেই ভিডিওটা আপলোড হয়েও গেছে। কিন্তু আমার মনের মধ্যে খালি খচখচ করছিল, এই ভদ্রলোক কে?
তো আমি তখন ওনার সম্বন্ধে জানার চেষ্টা শুরু করলাম। আমি ধীরে ধীরে ওনার সম্বন্ধে অনেকটাই জানলাম। আজকে আমার ভিডিওর মধ্যে ওই ভদ্রলোকের বিষয়েই আমি কথা বলবো। এই জালিয়ানওয়ালাবাগ যে নারকীয় হত্যালীলা ইংরেজরা ঘটিয়েছিল, জেনারেল ডায়ার যে হত্যালীলা ঘটিয়েছিল, এর নেপথ্যে কার হাত এবং তারপরে কি হলো? মানুষগুলোকে তো নির্বিচারে মারা হলো, তারপরে কি হলো? সেই তারপরে কি হলো আমার খুব কষ্ট হয়েছিল। আমি ভাবলাম যে এইভাবে মানুষগুলোকে মেরে দিল ইংরেজ সরকার, জেনারেল ডায়ারকে পুরো সম্বর্ধনা দিয়ে দেশে পাঠিয়ে দিল বিলেতে, কারণ এখানে থাকলে তার বিপদ আছে। আর তখন পাঞ্জাবের যে গভর্নর ছিলেন মাইকেল ও ডায়ারের নির্দেশেই কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছিল জেনারেল ডায়ার। সেই জন্য জেনারেল ডায়ার এখানে জাস্ট একজন সরকারি মানে গভর্নমেন্ট সার্ভেন্টের কাজ করেছেন, ইংরেজ গভর্নমেন্টের সার্ভেন্টের কাজ করেছেন, তার অর্ডার পালন করেছে। সেই হিসাবে জেনারেল ডায়ারের সেরকম দোষ আছে বলে মানে এই ভদ্রলোক মনে করেননি। এই যাকে আমরা দেখেছিলাম এই ভদ্রলোকের নাম হচ্ছে উধম সিং, শহীদ আজম সর্দার উধম সিং। এতক্ষণ পরে আমি নামটা বললাম। শহীদ আজম সর্দার উধম সিং এই নারকীয় হত্যালীলার প্রতিশোধ নিয়েছিলেন এবং একদম পুরো কড়া জবাব। সেই ইতিহাসটাই আপনাদেরকে আমি আজকে জানাবো। আমার খুব কষ্ট হয়েছিল যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের শুধুই দুঃখের ইতিহাস, মানুষকে জেনারেল ডায়ার নির্বিচারে মেরেছেন, গুলি করেছেন, একটাই পথ ছিল সেখানে কামান লাগিয়ে রেখেছেন, আর কোনো মানুষ বেরোতে পারেনি, 10 ফুট উঁচু পাঁচিল টপকাতেও কেউ পারেনি। লাস্টে ওখানে একটা কুয়া ছিল, সেই কুয়াতে ঝাঁপ দিয়ে সবাই আত্মরক্ষার চেষ্টা করেছিলেন, সেই কুয়ার মধ্যে পড়েও বহু লোক মারা গেছিলেন। তো এ দুঃখের ইতিহাস, আর সারা পৃথিবী চমকে গেছিল ব্রিটিশদের এই নারকীয় হত্যালীলা দেখে। এমনকি ইংল্যান্ডেও অনেক ওখানকার খবরের কাগজেও বেরিয়েছিল এই নারকীয় হত্যালীলার কথা। সেই দেশের নাগরিকরাও এটাকে অনেকে মেনে নেননি, আবার অনেকে জেনারেল ডায়ার যখন ফিরে গেছিল তখন তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, মানে বিরাট কাজ করেছেন, এত লোক মেরে নির্বিচারে নিরস্ত্র লোকদের মেরে বিরাট কাজ করেছেন, উনি সম্বর্ধনা দেওয়া হয়েছিল। মাইকেল ও ডায়ার আর জেনারেল ডায়ার দুজনেরই নামের শেষে ডায়ার কথাটা রয়েছে। সেই জন্য এখানে একটা অনেকেরই ভুল হয় যে জেনারেল ডায়ারকেই উধম সিং ইংল্যান্ডের মাটিতে গিয়ে হত্যা করেছিলেন, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। মাইকেল ও ডায়ারকেই হত্যা করেছিলেন। DYER ডায়ার, জেনারেল ডায়ারের হচ্ছে ডায়ার DYER, আর মাইকেল ও ডায়ার হচ্ছে DWYER। এইটার উচ্চারণটা অনেকটা একই, সেই কারণে অনেকেরই ধারণা জেনারেল ডায়ারকেই উধম সিং হত্যা করেছিলেন। আসলে জেনারেল ডায়ারকে উধম সিং হত্যা করেননি। জেনারেল ডায়ার ও ইংল্যান্ডেই সেরিব্রাল স্ট্রোকে মারা যান। উধম সিং হত্যা করেছিলেন ক্যাক্সটন হলে মাইকেল ও ডায়ারকে, তৎকালীন পাঞ্জাবের গভর্নর, যিনি এই হত্যালীলার আদেশটা দিয়েছিলেন। আসল দোষী তো তিনি, তাই না? যাই হোক, আপনারা পুরো আমার এই ভিডিওটা দেখুন, তাহলেই পুরো বিষয়টা সম্বন্ধে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে নিন, তাহলে দেখতে থাকুন। এই হলো জালিয়ানওয়ালাবাগ। এখানে রক্তদান শিবির চলছে। এই ধরনের শিবির এখানে প্রায় সবসময় চলতে থাকে। এই সেই জায়গা যেখানে জেনারেল ডায়ার নির্বিচারে গুলি করে আমাদের প্রচুর ভারতবাসীর
প্রাণ কেড়ে নিয়েছিলেন। তারা কেউ জানতই না যে এই ঘটনা ঘটবে। সময়টা ছিল 13ই এপ্রিল 1919। সেই সময় ইংরেজ শাসন করছে। ব্রিটিশরা এমন একটা ল এনেছিল, নাম রাওলাট অ্যাক্ট। সেই অ্যাক্ট মোতাবেক যে কোনো ভারতবাসীকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করা যাবে এবং কোনো রকম বিচার না করেই 2 বছর পর্যন্ত আটকে রাখা যাবে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে, এবং যে কোনো মানুষকে জেলে আটকে রাখা যাবে। কোনো রকম এখানে আইন চলবে না। তো এই ব্যাপারে তখন সারা দেশের মানুষ সোচ্চার হয়ে উঠল। এই দেখুন বন্ধুরা, যে জেনারেল ডায়ার যে গুলি করেছিলেন তার সব চিহ্নগুলো এখনো দগদগ করছে। জেনারেল ডায়ার এইভাবেই তার ব্রিটিশ সৈন্যদের নিয়ে গুলি করে নির্বিচারে শয়ে শয়ে ভারতবাসীকে মেরেছেন। সরকারি হিসেবে 379 জন, কিন্তু বেসরকারি হিসাবে এটা আরো অনেক অনেক গুণ বেশি। মানুষ অনেক চেষ্টা করেও কেউ পালাতে পারেনি, তার কারণ জেনারেল ডায়ার বাইরে বেরোনোর দরজাটা বন্ধ করে দিয়েছিলেন এবং এই বাগটা ছিল 10 ফুট উঁচু পাঁচিলে ঘেরা। মানুষকে নির্বিচারে মারার পরেও জেনারেল ডায়ার বলেছিলেন যে বড় কামানটা আনা গেল না, তাইলে ওটাও ব্যবহার করতাম। আর গুলি শেষ হয়ে গেছিল, না হলে আরও গুলি ব্যবহার করতাম। ইংরেজরা জেনারেল ডায়ারকে কোনো শাস্তিই দেননি, তারা তাকে নির্দোষ বলে ছেড়ে দিয়েছেন। সত্যি এই কথাটা ভেবে আমি এখন শিউরে উঠছি। এটা আমাদের ভাবতে খুবই খারাপ লাগছে, কিন্তু এটাই তো আসল ঘটনা। দেখুন বন্ধুরা, এখনো গুলির দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। ইংরেজদের এই নির্মম হত্যাকাণ্ডের কথা মনে করে আমার বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। তাহলে এই নির্মম হত্যাকাণ্ডের কি কোনো প্রতিবাদী হয়নি? এর কোনো প্রতিশোধ কি কেউ নিতে পারেনি? হ্যাঁ বন্ধুরা, আজকে সেই প্রতিশোধের ইতিহাসই আপনাদেরকে আমি জানাবো। 1899 সাল 26শে ডিসেম্বর পাঞ্জাবের সুনাম নামক এক গ্রামে উধম সিংয়ের জন্ম। তার যখন 2 বছর বয়স তখন তিনি তার মাকে হারান, আর 8 বছর বয়সে তিনি তার পিতাকে হারান। তার এক বড় দাদা ছিল, তার নাম মুক্তা সিং। তিনি এবং তার দাদার ঠাঁই হয় অমৃতসরের এক অনাথ আশ্রমে। এখানে তিনি উধম সিং নামেই পরিচিত হন। তার ছোটবেলার নাম ছিল শের সিং। তার দাদার নাম ছিল মুক্তা সিং। এই অনাথ আশ্রমে থাকাকালীনই তিনি তার দাদাকেও হারান। এখন তার আর কেউ রইল না। এখান থেকে হায়ার সেকেন্ডারি পাস করে তিনি চলে আসেন জালিয়ানওয়ালাবাগে। 13ই এপ্রিল 1919 সাল। রোলেট অ্যাক্টের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়ে উঠেছে। সারা ভারত ইংরেজদের বানানো এই রোলেট অ্যাক্টের বিরুদ্ধে প্রতিবাদে
গর্জে উঠেছে। সেই সময় জালিয়ানওয়ালাবাগে এক জনসভার আয়োজন করা হয়েছিল। প্রচুর লোকের জমায়েত হয়েছিল। সেখানেই যেদিন এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়, 13ই এপ্রিল 1919 সাল, তখন উধম সিং এই জালিয়ানওয়ালাবাগেই এই জনসভায় যারা এসেছিলেন সেই অতিথিদের জল দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। তিনি এই নির্মম হত্যাকাণ্ড নিজের চোখের সামনে দেখেছেন এবং ঘটনাচক্রে তার প্রাণ বেঁচে যায়। সেই দিনই তিনি এই জালিয়ানওয়ালাবাগের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করেন এর প্রতিশোধ তিনি নেবেন। মাইকেল ও ডায়ার, তৎকালীন পাঞ্জাবের গভর্নর, তার নির্দেশেই জেনারেল ডায়ার এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। সেই মাইকেল ও ডায়ারকে তিনি ছাড়বেন না এবং তাকে তিনি হত্যা করবেনই। ঠিক ওই একইভাবে ঠিক এখানে যেরকম জনসভায় নির্মমভাবে সাধারণ মানুষকে হত্যা করার আদেশ দিয়েছিলেন, উধম সিংও সেই জেনারেল ও ডায়ারকে সেই জনসভাতেই হত্যা করবেন। এই প্রতিশোধের স্পৃহা নিয়ে তিনি 1924 সালে ভগৎ সিংয়ের গাদার পার্টিতে যোগ দেন। তখন তিনি পুরোপুরি স্বাধীনতা সংগ্রামী। সেই সময় আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে তিনি 5 বছর জেলও খাটেন। তারপরে তিনি চলে যান 1934 সালে ইংল্যান্ডে। সেখানে 9 এল্ডার স্ট্রিটে তিনি থাকতে শুরু করেন। তিনি যদি চাইতেন জেনারেল ও ডায়ারকে রাতের অন্ধকারে ইংল্যান্ডে যে কোনো জায়গায় মেরে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি জনসভাতেই ওনাকে মারবেন। তাই তিনি সেই রকমই একটা সুযোগ খুঁজছিলেন। এই সুযোগ এসেও গেল। এরই মধ্যে তিনি ইংল্যান্ড থেকেই একটি 6টা গুলির রিভলভার কিনেছিলেন। সেইটা তিনি সযত্নে রেখে দিয়েছিলেন ব্যবহার করবেন বলে। সেই সুযোগ একদিন এসেও গেল। 13ই মার্চ 1940 লন্ডনের ক্যাক্সটন হলে এক সংবর্ধনা সভা আয়োজন করা হয়েছিল। সেই সংবর্ধনা সভার অনুষ্ঠানে যোগ দিতেই মাইকেল ও ডায়ার এসেছিলেন এবং এই জনসভাতেই উধম সিং একটি বইয়ের ভেতরে তার রিভলভারটি লুকিয়ে ঢুকে পড়েছিলেন এবং সম্পূর্ণ ভর্তি জনসভায় যখন তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে সেই মুহূর্তে তিনি তার রিভলভারটি বের করে একদম সরাসরি স্টেজে পৌঁছে যান। সেখানেই মাইকেল ও ডায়ারকে 2টি গুলি করেন। একটি তার হার্ট ফুটো হয়ে বেরিয়ে যায়, অন্যটি তার লাংসে লাগে। ওই জায়গাতেই মাইকেল ও ডায়ার লুটিয়ে পড়েন এবং প্রায় তৎক্ষণাৎই তার মৃত্যু হয়। তখন তিনি ওখান থেকে পালিয়েও যেতে পারতেন, তাও তিনি ওখানে দাঁড়িয়েই রইলেন এবং লন্ডন পুলিশের কাছে নিজেকে ধরা দিয়ে দিলেন।
লন্ডন পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল এবং ট্রায়ালও শুরু হলো। এরপর 4 জুন 1940 সাল সর্দার উধম সিংয়ের ফাঁসির সাজা ঘোষণা হলো। জজ সাহেব উধম সিংকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলে, তুমি পালিয়ে কেন গেলে না? তখন উধম সিং বলেছিলেন, আমার যদি ফাঁসি হয় তাহলে আমার দেশে হাজার হাজার উধম সিংয়ের জন্ম হবে। আমার সংকল্প সম্পূর্ণ করেছি আমি, আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই। এই কথা শুনে সবাই অবাক হয়েছিলেন। এরপর 31 জুলাই 1940 সাল ইউকের পেন্টো ভ্যালি জেলে সর্দার উধম সিংয়ের ফাঁসি হয়। সর্দার উধম সিং আমাদের মনে সারা জীবন বেঁচে থাকবেন তার এই নিঃস্বার্থ কাজের জন্য। দেশের জন্য তিনি যে বলিদান দিয়েছিলেন সেটা আমরা ভারতবাসী কোনো দিনও ভুলব না। সর্দার উধম সিং আমাদের মনে চিরকাল বেঁচে থাকবেন। যাই হোক বন্ধুরা, শহীদ সর্দার উধম সিংয়ের এই প্রতিশোধের ইতিহাস জেনে আমরা আজকে একটু শান্ত হলাম। অন্তত আমার মনটা এখন একটু ভালো লাগছে। শহীদ সর্দার উধম সিংয়ের জীবনীর উপরে এই ছোট্ট ভিডিওটি বানাতে পেরে আমি খুবই খুশি হলাম আজকে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ারও করে দিয়েন। সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই করবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। পাশের বেল আইকনটাও একটু বাজিয়ে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, আজ তাহলে এইটুকুই। আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।